তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। আমরা 1 মিনিট ওয়েট করি, তাই না? 30 সেকেন্ডের মতো ওয়েট করি। ঠিক আছে, এরপর আমরা শুরু করি আর কি। আচ্ছা। আচ্ছা, তোমরা এখানে দেখো আমরা র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এটা দেখবো আর কি। র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আহ এই পিডিএফ থেকে তোমাদের কোশ্চেন থাকবে প্রায় সব মিলে। এখানে র্যান্ডম ভেরিয়েবল আছে, আবার এই পিডিএফ এর লাস্টের দিকে আবার তোমার আছে হলো, লাস্টের দিকে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। তো সেখান থেকে প্রশ্ন থাকবে আর কি। তো আমাদের এখানে দেখো, র্যান্ডম ভেরিয়েবল, এটা আমাদের 2 নম্বর পিডিএফ আর কি। হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক কিছু বলো। তোমরা মাইক্রোফোন গুলো অফ রাখবে সবাই। ঠিক আছে। তোমরা সিরিয়াল নাম্বার দিছো না শুরুতে? সিরিয়াল নাম্বার দেন, যারা সিরিয়াল নাম্বার দাও না সিরিয়াল নাম্বার দিয়ে দেন নাম লেখো আর কি। ঠিক আছে, সিরিয়াল নাম্বার দেন নাম। অনেকেই সিরিয়াল নাম্বার লেখোনি। ঠিক আছে। স্যার সিরিয়াল নাম্বারটা তো মনে নাই স্যার। মনে নেই? তুমি একটু দেখে নাও, তোমাদের ওই যে মিডের মার্ক দিছিলাম না, সেখানে তুমি দেখে নাও, তাহলে তো হয়। আচ্ছা, এখন তোমরা একটু দেখো, উম র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে আমরা রিয়েল লাইফের যে কোনো একটা প্রবলেমকে আমরা ডিস্ট্রিবিউশন আকারে প্রকাশ করতে পারি কিনা। রিয়েল লাইফের কোনো প্রবলেমকে আমরা ডিস্ট্রিবিউশন আকারে প্রকাশ করতে পারি কিনা, তা আমরা সেটা দেখবো। এবং একটা অঙ্কে ডিরেক্ট আমরা একটা প্রবলেমে চলে যাই, তার আগে আমরা এখানে দুইটা ডেফিনিশন দেখতে পারি। টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কয় প্রকার বা টাইপস? টু টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল বলতে আমরা ভেরিয়েবলটা র্যান্ডমলি চুজ করতে পারি। তো সেই র্যান্ডম ভেরিয়েবল তোমার দুই ধরনের হতে পারে, হয় ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা কি ডিসক্রিট আর কন্টিনিউয়াস মধ্যে ডিফারেন্স বুঝি? আমরা জানি ডিসক্রিট মানে হলো যদি আমাদের পয়েন্টগুলো আইসোলেটেড, কতগুলো পয়েন্ট থাকে। আইসোলেটেড বলতে তো বুঝে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো পয়েন্ট যদি থাকে, আমরা সেটাকে ডিসক্রিট বলি আর কি। যেমন আমরা এক্সাম্পল, যদি ডিসক্রিটের যদি আমরা এক্সাম্পল দেই, যেমন মনে করো, এই যে এখানে এক্সাম্পল একটা টেলিফোন কলের সংখ্যা। আহ, মনে করো যে তোমার টেলিফোন কল 7টা আসলো বা 10টা আসলো, বা কোনো একটা কোম্পানিতে 1000টা কল আসলো, বা তোমার 1500 কল আসলো। এই কলের সংখ্যা কি ভগ্নাংশ হতে পারবে, বা তোমার ফ্র্যাকশন হতে পারবে না, বা তোমার পয়েন্টও হতে পারবে না? কি বলবে যে তোমার 1505টা কল, 1500.07 কল আসছে? হবে না। তার মানে তোমার ডিসক্রিট হলো তোমার কতগুলো আইসোলেটেড পয়েন্ট যদি থাকে, তো সেগুলোকে আমরা ডিসক্রিট বলি। যেমন বি নাম্বার পয়েন্ট, তারা কি বলছি দেখো। না, কারেক্ট অ্যান্সার 100 এমসিকিউ। 100টা এমসিকিউর মধ্যে তুমি কয়টা কারেক্ট করলা? মনে করো 100টা এমসিকিউ আছে, তুমি এর মধ্যে তুমি 70টা কারেক্ট করলা। বলো যে তুমি 70টা কারেক্ট করছো। এখন এটা কি সম্ভব যে তুমি 100টার মধ্যে তুমি 50.5 কারেক্ট করছো? এটা তো সম্ভব না। হ্যাঁ।
তার মানে এমসিকিউ কারেকশন যেটা সেটা ডিসক্রিট। ডিসক্রিট মানে পূর্ণ সংখ্যা থাকবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে আমরা সেটাকে ডিসক্রিট বলি আর কি। আর কন্টিনিউয়াস কখন বলি আমরা? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হলো যে তোমার যে ভেরিয়েবল গুলা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, যেমন মনে করো যে আমাদের বয়স যেটা, মনে করো তোমার এখন 20 বছর বা তোমার 21 বছর, ও হুট করে কি পরের বছর তোমার বয়স 22 বছর হয়ে যাবে? হবে না। তোমার এখানে বয়সের ক্ষেত্রে ধীরে ধীরে বয়সটা বাড়বে। একদিন একদিন করে, প্রথমে সেকেন্ড, তারপর মিনিট, তারপর ঘন্টা, তারপর দিন, তারপর প্রান্তিক। তোমরা একটু মাইক্রোফোন গুলো অফ রাখো, ঠিক আছে? যারা মাইক্রোফোন অন আছে তোমরা মাইক্রোফোন গুলো অফ রাখো। আচ্ছা, আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি বলি। আমি তোমরা জানবা না যে আমি কোন সময় অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমি যে কোনো সময় পার্টিসিপেন্ট লিস্ট আমি আমার ইয়েতে রেখে দিব। আমি যে কোনো সময় হতে পারি, আমি ক্লাসের শুরুতেও নিতে পারি, ক্লাসের শেষেও দেখতে পারি, বা মিডলও দেখতে পারি, যে কোনো সময় দেখতে পারি, ঠিক আছে? আমি আমার রেখে আমি রাতের বেলা তোমাদের আপডেট করে দিব আর কি অ্যাটেন্ডেন্স। আর ক্লাসের মধ্যে মনে করো যে আমি দেখলাম যে তুমি আছো নাই, তখন তুমি অ্যাবসেন্ট থাকবে। আসলে অ্যাটেন্ডেন্সের জন্য তো আর ক্লাস করাটা জরুরি না, কারণ 5 মার্কের মধ্যে এমনিও তুমি যদি ক্লাসে থাকো 3 পাওয়া যাবে, কথার কথা মিনিমাম যদি ধরি 3 তো এমনিই পাবা। তো 5 মার্ক আসলে ব্যাপার না, আসলে ক্লাসে তোমাদের প্রেজেন্ট থাকতে হবে শেখার জন্য। 2 মার্ক কিছু ওভাবে কি আর। হ্যাঁ, তুমি যে যারা রেগুলার তারা ঠিক পাশাপাশি পাবে। মানে অ্যাটেন্ডেন্সটা তুমি থাকবা, কোর্সটা তুমি কি পরিমাণ শিখছো এগুলোর উপরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল আমরা বলতেছিলাম, একটা হলো ডিসক্রিট, একটা হলো কন্টিনিউয়াস আর কি। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলো, আমরা একটু আগে আলোচনা করেছি, যেগুলো তোমার আইসোলেটেড কতগুলো পয়েন্ট নিয়ে কাজ করা হবে সেগুলো ডিসক্রিট। আর কন্টিনিউয়াস হলো যে মনে করো যে মানুষের বয়স অথবা তোমার ওজন। ওজন কি কারো তোমার মনে করো এখন 50 কেজি ওজন, হুট করে তোমার ওজন কি তোমার 60 হয়ে যাবে নাকি? ইম্পসিবল, এটা ধীরে ধীরে বাড়বে। তার মানে এইগুলো কন্টিনিউয়াস, যেগুলো ছোট ছোট একদম অল্প অল্প করে বাড়তে থাকে সেগুলো কন্টিনিউয়াস। মানে পয়েন্ট গুলো নিতে হবে এবং সূক্ষ্ম মানও নিতে হবে, সেগুলো কন্টিনিউয়াস। আর ডিসক্রিট হলো বড় বড় ভ্যালু গুলো যদি থাকে, মানে তোমার আইসোলেট কতগুলো পয়েন্ট থাকলো, মাঝখানে ডিফারেন্স থাকতেই পারে, সেগুলো ডিসক্রিট আর কি। তো এগুলা তোমরা পারবা, জানো। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা একটা প্রবলেম নেই, সেই প্রবলেমের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করি। দেখেন তুমি, এ কয়েন ইজ টস 3 টাইমস। একটা কয়েন 3 বার টস করা হলো, একটা কয়েন 3 বার টস করা হলো, তাহলে আউটপুট গুলো কি কি হতে পারে বলো তো? একটা কয়েন যদি 3 বার টস করি তাহলে আউটকাম গুলো কি কি হতে পারে? হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল টেল, হেড টেল হেড, এগুলো জানো তোমরা। টেল হেড টেল, টেল হেড হেড, টেল টেল হেড, টেল টেল হেড, এগুলো হতে পারে তোমার আউটপুট গুলো। একটা কয়েন যদি তুমি 3 বার টস করো এগুলো হবে আউটপুট আর কি। এখন আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করব। দেখো এখানে আমরা বলছি এক্স ডিনোটস দা নাম্বার অফ হেড অবটেইনড। আমরা এক্স বলতেছি। আহ তোমার ইন্টারনেট প্রবলেম, আচ্ছা তোমরা আহ, ঠিক আছে, এখন তুমি যতটুকু পারো চেষ্টা করো। আর রেকর্ড তো থাকবেই। আর রেকর্ড থাকবে, তোমরা ঈদের ছুটিতেও রেকর্ড গুলো দেখতে পারবে, রাতেও দেখতে পারবে, যে কোনো সময় রেকর্ড দেখতে পারবে। আর চেষ্টা করবে, কেন জানো, যে ক্লাসগুলো আপ টু ডেট থাকা, কারণ আজকের ক্লাসের সাথে নেক্সট ক্লাসটা রিলেটেড। এখন তুমি আজকের ক্লাস যদি মিস হয়ে যায়, নেক্সট ক্লাসটাও তোমার, এখন ইন্টারনেট ইস্যু তো, ওটা তো আর আমাদের হাতে না। আমরা চাইলেই তো আর ইন্টারনেট কেন ভালো করে দিতে পারবো না? এখন ঝড় বৃষ্টির মৌসুম, এই যে আমার এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছি জানালা দিয়ে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এগুলা ম্যাটার করে আর কি। যাক, তোমরা যতদূর পারা যায়, যেভাবে যতদূর সম্ভব আমাদের ভালো মতো শিখতে হবে, কোর্সটা শিখতে হবে, এই হলো কথা। আমাদের টার্গেট একটাই, আমরা এই কোর্সটা ভালো মতো শিখে আমরা কোর্স কমপ্লিট করবো। আচ্ছা দেখো, একটা কয়েন আমার 3 বার টস করা হলো, 3 বার কয়েন টস করলে 8টা আউটকাম হতে পারে। দেখো এই যে হেড হেড হেড, এটা হতে পারে। এখন আমরা এক্স ডিনোট করতেছি হলো নাম্বার অফ হেড অবটেইন। হেড আসবে, এটাকে আমরা এক্স বলতেছি, হেড আসার চান্সেসটাকে আমরা এক্স বলতেছি। এক্স ডিনোটস দ্য নাম্বার অফ হেড অবটেইন।
এখন এই এক্স এর ভ্যালু গুলো কি কি হতে পারে, তোমরা একটু বলো তো এক্স এর ভ্যালু গুলো কি কি হতে পারে। যে এক্স হলো নাম্বার অফ হেড অফ 10, হেড আসবে। আমি একটা কয়েন টস করলাম, আমার হেডই আসলো না, দেখো এই যে এখানে কোনো হেডই আসে নাই। তার মানে এটা নাম্বার জিরো হতে পারে। আমরা এক্স ডিনোট দ্য নাম্বার অফ হেড অফ 10, এটা জিরো হতে পারে, কোনো হেডই আসলো না, জিরো। অথবা একটা হেড আসতে পারে, এই যে একটা হেড, একটা হেড আসতে পারে, দুইটা হেডও আসতে পারে, এই যে দুইটা হেড। অথবা তিনটা হেডও আসতে পারে, এই যে দেখো তিনটা হেড। তাহলে এক্স ডিনোটস দ্য নাম্বার অফ হেড অফ 10, তাহলে তোমার এখানে এক্স কি হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে। এক্স আসে এখন, আমরা র্যান্ডম ভেরিয়েবলটা কি দিব এটা তোমাদের বলে দিব যে এটাকেই র্যান্ডম ভেরিয়েবল ধরো, কারণ এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার টেবিলটা হবে। আমি এখানে নাম্বার অফ হেড অফ 10 না বলে আমি যদি বলতাম নাম্বার অফ টু হেড অফ 10, তাহলে আরেক রকম হতো, টেল অফ 10। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করসপন্ডিং প্রবাবিলিটিটা বের করব। এটা করসপন্ডিং প্রবাবিলিটিটা বের করি, দেখো জিরো মানে তোমার কোনো হেড আসবে না। এটাকে আমরা জিরো যদি বলি যে কোনো হেডই আসবে না, তাহলে এরকম চান্স কয়টা আছে কোনো হেডই আসবে না, এরকম একটা। প্রবাবিলিটি 1/8, যেহেতু টোটাল হলো 8টা, তাহলে এখানে প্রবাবিলিটি হবে তোমার 1/8। আচ্ছা, এরপরে মনে করো একটা হেড আসবে, দেখো এখানে যদি আমার একটা হেড আসে তখন কি হবে বলো তো। একটা হেড যদি আসে তখন প্রবাবিলিটি, এখন একটা হেড তোমার এখানে কয়টা আছে দেখো, একটা হেড আছে তোমার এখানে তিনটা। এই যে দেখো এই একটা হেড, অথবা এই একটা হেড, অথবা এই একটা হেড। তো তোমাদের এই একটা হেড আছে তোমাদের তিনটা, তাহলে একটা হেড আসার প্রবাবিলিটি হবে তোমার 3/8। বুঝতে পেরেছো? এবার দুইটা হেডের কথা যদি আমরা চিন্তা করি, যে দুইটা হেড, তো দুইটা হেড এখানে কয়টা আছে দেখো তো। এই যে এখানে আছে তোমার দুইটা হেড, তোমার এখানে আছে তোমার দুইটা হেড, হ্যাঁ, এখানে আছে তোমার দুইটা হেড। তাহলে দুইটা হেড আছে আমাদের তিনটা, দুইটা হেড, দুইটা হেড, দুইটা হেড। তো এখানে যেহেতু দুইটা হেড তোমাদের তিনটা আছে, তাহলে দুইটা হেড আসার প্রবাবিলিটি হবে 3/8 আর কি। এরপরে দেখো আমাদের বলছে তিনটা হেড। তো তিনটা হেড যখন আমাদের বলা হবে, না স্যার, আপনার কথা তো শোনা যাচ্ছে না।
এই যে কালকে একটু দুপুরে ওষুধ। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো। জি স্যার, আপনার কথা শোনা যায়। ওকে, তো ঠিক আছে। দেখো, আহ আমাদের তাহলে, আচ্ছা সরি, এখানে দেখো আমরা একটা কয়েন আমরা তিনবার টস করলাম। তো তিনবার টস যে আমি এখানে করলাম, আমাদের এক্স বলতেছে নাম্বার অফ হেড অবটেইন, যে তোমার হেড কয়টা আসবে। তো এখানে হেড তোমার জিরো আসতে পারে, মানে হেড আসলোই না, বা হেড একটা আসতে পারে, বা হেড দুইটা আসতে পারে, বা হেড তিনটা আসতে পারে। এখন করসপন্ডিং প্রবাবিলিটি কয়টা হবে বলো তো, যে হেড একটাও আসলো না, এরকম কয়টা হতে পারে? একটা আছে, তাহলে তোমার এক্ষেত্রে প্রবাবিলিটি হবে তোমার 1/8। হেড একটা আসতে পারে, দেখো তো, একটা হেড আসার জন্য তোমার এখানে কি কি ইভেন্ট আছে বলো তো একটা হেড আসার জন্য? এ একটা, এ একটা, এ একটা, তো একটা হেড আসতে পারে এরকম তোমার তিনটা ইভেন্ট, একটা দুইটা তিনটা। তাহলে তার করসপন্ডিং প্রবাবিলিটি হবে তোমার 3/8, কারণ টোটাল হলো 8টা। এবার আসি আমরা দুইটা হেড। তো দুইটা হেড তোমাদের এখানে কোথায় আছে বলো তো? দুইটা হেড, এই হলো দুইটা হেড, একটা, দুইটা, তিনটা। তাহলে দুইটা হেড আছে তোমার তিনটা। তাহলে এখানে তোমার দুইটা হেড আসার প্রবাবিলিটি কত হবে বলো তো? 3/8। এখন হলো তোমার তিনটা হেড আছে প্রবাবিলিটি। তো তিনটা হেড তোমার এখানে কোথায় আছে বলো? তিনটা হেড, তিনটা হেড আছে হলো এই যে একটা। তো তিনটা হেড যেহেতু তোমার একটা আছে, তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে? 1/8। ঠিক আছে। এখন আমরা এই যেটা পেলাম সেটাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন আমরা এখন আমরা একটা কোশ্চেন দেখো, সরি, প্রবাবিলিটি ম্যাথ ফাংশন কখন হবে? একটা ফাংশনকে আমরা কখন প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো? একটা ফাংশনকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলার জন্য তোমার এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। এই তিনটা কন্ডিশন তুমি এক জায়গায় লিখে রাখো। যেখানে একটা কন্ডিশন হলো 3 নম্বর কন্ডিশনটা বেশি গুরুত্বপূর্ণ, সেখানে হলো তুমি যে ফাংশনটা নিবা, এবং এখানে তোমার এক্স এর ভ্যালু থাকবে, যেমন এক্স এর ভ্যালু 1 2 3 4। এক্স এর ভ্যালু বসানোর পরে তুমি যে ফাংশনের ভ্যালু পাবা, এই ফাংশনের ভ্যালুই হলো তোমার প্রবাবিলিটি। ফাংশনের যে ভ্যালু পাবা, ফাংশনের ভ্যালুই হলো তোমার করসপন্ডিং প্রবাবিলিটি। তাহলে দেখো, আমরা এখানে যে ফাংশনের ভ্যালু যে পাবো, একটা অঙ্ক দেখলে আমরা বুঝবো। তার মানে আমরা বলতে পারছি যে একটা প্রবাবিলিটি ফাংশনকে বা একটা ফাংশনকে আমরা কখন প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো, যদি সে তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে। 1 নম্বর কন্ডিশন হলো তোমার অবশ্যই ফাংশনের ভ্যালুটা জিরো বা জিরো থেকে বড় হতে হবে। কেন ফাংশনাল ভ্যালুটা জিরো বা জিরো থেকে বড় হতে হবে? এর কারণ হলো আমরা এখানে দেখতেছি যে ফাংশনাল ভ্যালুটাই হলো তোমার প্রবাবিলিটি, ফাংশনাল ভ্যালুই হলো প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি কি কখনো নেগেটিভ হতে পারবে? প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারবে না। তার মানে তোমার অবশ্যই ফাংশনাল ভ্যালু এখানে জিরো বা জিরো থেকে বড় হবে। কারণ ফাংশনাল ভ্যালু যদি জিরো থেকে ছোট হয়, প্রবাবিলিটি হবে নেগেটিভ, যেটা কখনোই সম্ভব নয়, প্রবাবিলিটি কখনো নেগেটিভ হবে না। তাহলে 1 নম্বর কন্ডিশন হলো তোমার অবশ্যই এক্স এর মানগুলো বসানোর পরে ফাংশনাল ভ্যালু গুলো তোমার জিরো বা জিরো থেকে বড় হতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো যতগুলো তুমি এক্স পাবা, প্রত্যেকের জন্য ফাংশনাল ভ্যালুর যোগফল তোমার 1 হতে হবে। এটা তো প্রবাবিলিটির একটা বেসিক, যে তোমার যতগুলো টার্ম আছে বা যতগুলো তোমার ফেভারেবল আউটকাম থাকতে পারে, ফেভারেবল না, টোটাল যে আউটকাম থাকবে, সবার প্রবাবিলিটির যোগফল হবে 1।
তোমার একটা যতগুলো ফাংশন থাকবে সবারই ফাংশনাল ভ্যালুর যে সামেশন মানে সবারই প্রবাবিলিটির যোগফল হবে তোমার ওয়ান। তাহলে এখানে তোমার তিনটা কন্ডিশন, একটা হলো ফাংশনাল ভ্যালু গুলো হবে তোমার নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হলো তোমার ফাংশনাল ভ্যালু জিরো বা জিরো থেকে বড় হবে, নেগেটিভ হতে পারবে না। তো ফাংশনাল ভ্যালু যদি তোমার জিরো বা জিরো থেকে বড় হবে, দুই নম্বর হলো তোমার যতগুলো তোমার ফাংশন আছে এদের সামেশন তুমি ওয়ান পাবা। আর তিন নাম্বার হলো ফাংশনাল ভ্যালু হলো প্রবাবিলিটি। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে এক্সাম্পল 8.3। 8.3 তে তোমার কি বলছে দেখো। 8.3 এখানে তোমার বলছে হলো একটা ফাংশন দেওয়া আছে যে 2x - 1/8। তোমাকে বলছে যে ভেরিফাই দ্যাট দ্য ফাংশন ইজ এ প্রোভাইডেড ম্যাথ ফাংশন কিনা। এখন এই ফাংশনটা তোমার প্রোভাইডেড ম্যাথ ফাংশন কিনা এটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে কন্ডিশন গুলো স্যাটিসফাই করে কিনা সেটা আমরা দেখবো। যেমন আমরা এখানে ফাংশনের ভ্যালু বসাও, তুমি এক্স এর মান জিরো বসাও, এখানে যদি তুমি এক্স এর মান জিরো বসাও তুমি পাবা f(0). এক্স এর মান তুমি ওয়ান বসাও, ফাংশন অফ ওয়ান। এক্স এর মান তুমি টু বসাও, ফাংশন অফ টু। এক্স এর মান তুমি থ্রি বসাও, ফাংশন অফ থ্রি। এই যে তুমি ফাংশনাল ভ্যালু পাইছো, ফাংশন অফ জিরো, ফাংশন অফ ওয়ান, ফাংশন অফ টু, ফাংশন অফ থ্রি, সবগুলোর যোগফল তুমি কত পাচ্ছ? সবগুলোর যোগফল তুমি ওয়ান পাচ্ছ। ফাংশনাল ভ্যালু যে তোমার আছে এখানে সবগুলোর যোগফল এখানে ওয়ান। কিন্তু এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে ফাংশন অফ জিরো, যে প্রথমে যখন তুমি এক্স এর মান জিরো বসালা ফাংশনের জিরোর মানটা কত আসছে তোমাদের বলো তো? ফাংশন অফ জিরো নেগেটিভ। এখন ফাংশনাল ভ্যালু কি নেগেটিভ হতে পারবে? ফাংশনের ভ্যালু নেগেটিভ মানে এই প্রবাবিলিটিটা নেগেটিভ। এখন আমরা তো একটু আগে দেখেছি যে এই প্রবাবিলিটিটা তোমার নেগেটিভ হতে পারবে না, এটা অবশ্যই পজিটিভ হতে হবে, জিরো বা জিরো থেকে বড় হতে হবে। যেহেতু তোমার ফাংশন অফ জিরোটা তুমি এখানে নেগেটিভ পাচ্ছো, ফাংশন অফ জিরোটা যেহেতু তুমি নেগেটিভ পাচ্ছ, সুতরাং এটা তোমার এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে না। এক নাম্বার কন্ডিশন তোমার এখানে স্যাটিসফাই করছে না। যেহেতু এক নাম্বার কন্ডিশন তোমার এখানে স্যাটিসফাই করছে না, তাহলে আমরা এই ফাংশনটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো না। হ্যাঁ, প্রবাবিলিটি ম্যাথ ফাংশন হওয়ার জন্য তোমার কি লাগবে? ফাংশনাল ভ্যালু জিরো বা জিরো থেকে বড় হবে, সবগুলো সামেশন ওয়ান হতে হবে। এখন দেখো তুমি যে ফাংশনের এক্স এর মানগুলো বসাইছো, ফাংশন অফ জিরো, ফাংশন অফ ওয়ান, ফাংশন অফ টু, ফাংশন অফ থ্রি, সবগুলো ফাংশনের ভ্যালু কিন্তু তোমার যোগফল কিন্তু ওয়ান আসছে ঠিকই, কিন্তু তোমার যোগফল ওয়ান আসছে ঠিকই কিন্তু প্রথমটার ফাংশনের ভ্যালু আসছে নেগেটিভ। যেহেতু তোমার এখানে ফাংশনের ভ্যালু নেগেটিভ আসছে, সুতরাং আমরা এই ফাংশনটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, এবার বি নাম্বারটা দেখো। বি নাম্বার সিমিলার একটা প্রবলেম দেওয়া আছে তোমার, ফাংশন অফ এক্স ইকুয়াল x+1/16। এখানে তোমার এক্স এর মান আছে 0, 1, 2, 3। সিমিলারলি আমরা এখানে যে কাজটা করব, ফাংশন অফ জিরো বের করো, যে এক্স এর মান তুমি একবার জিরো বসাও, তারপর তুমি এক্স এর মান ওয়ান বসাও, এক্স এর মান টু বসাও, এক্স এর মান থ্রি বসাও। তো তুমি এই চারটা মান যখন বসাবা, এক্স এর মান 0, 1, 2, 3, তো 0, 1, 2, 3 বসানোর পরে তুমি দেখো সবগুলো কিন্তু পজিটিভ। দেখো জিরো বসানোর পর 1/16 পাইছো, এটাও পজিটিভ। হ্যাঁ, তারপরে তুমি এটাও তুমি পজিটিভ পেয়েছো। হ্যাঁ, এটাও পজিটিভ পেয়েছো, এটাও পজিটিভ পেয়েছো। কিন্তু তোমার দেখো এগুলা যোগফল কিন্তু ওয়ান হচ্ছে না। যোগফল কি তোমার ওয়ান হচ্ছে? যোগফল তোমার ওয়ান হচ্ছে না। যেহেতু তোমার এখানে যোগফল ওয়ান হচ্ছে না, তাহলে আমরা এটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো না। তাহলে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন হওয়ার জন্য আমার কি লাগবে বলতো? যে প্রতিটার ফাংশনের ভ্যালু আমার পজিটিভ হতে হবে, প্রতিটা ফাংশনের ভ্যালু তোমার পজিটিভ হতে হবে। এরপরে আবার সবগুলোর ফাংশনের যোগফল তোমার ওয়ান হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফাংশনের ভ্যালুর যোগফল ওয়ান না। যেহেতু ফাংশনের ভ্যালু যোগফল তোমার ওয়ান না, তাহলে আমরা এটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো না। একইভাবে সি নাম্বারটা দেখো। সি নাম্বারটা কি বলেছে দেখো। সি হলো ফাংশন অফ এক্স ইকুয়াল 3x + 6/21, যেখানে তোমার এক্স এর মান বলেছে ওয়ান আর টু। এখন তুমি এখানে এক্স এর মান ওয়ান টু বসাও। দেখো আমি এক্স এর মান যখন ওয়ান বসালাম তখন তোমার ফাংশনের ভ্যালু আসছে 9/21। এক্স এর মান যখন তুমি টু বসাইছো তখন ফাংশনের ভ্যালু আসছে তোমার 12/21। এই দুইটাকে যখন তুমি যোগ করছো, যোগ করার পর তুমি ওয়ান পাচ্ছো, এবং এরা দুটোটাই কিন্তু পজিটিভ, দুটোটাই পজিটিভ এবং যোগফল তুমি ওয়ান পাচ্ছো। তাহলে আমরা বলতে পারি তাহলে তোমার
এই ফাংশনটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, কারণ ম্যাথ ফাংশন হওয়ার জন্য তোমার ফাংশনাল ভ্যালু পজিটিভ পাইতে হবে, যেটা তুমি পেয়েছো। ফাংশনাল ভ্যালু কিন্তু পজিটিভ, দুটাই পজিটিভ, এবং যোগফল তুমি 1 পাচ্ছ। তাহলে আমরা এই ফাংশনটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলবো। স্যার এখন একটা আমরা দেখি, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে প্রথম দুইটা কন্ডিশন তো মিললো বলে আমরা বললাম, কিন্তু ওই যে তৃতীয় কন্ডিশনটা দিয়ে কি বোঝাচ্ছিল ওইটার উপর একটু বলবেন স্যার? আচ্ছা, তোমাদের এখানে যে তৃতীয় কন্ডিশন, আসলে এটা বোঝাচ্ছে হলো যে ফাংশনাল ভ্যালুটাই হলো প্রবাবিলিটি। তৃতীয়টা বোঝাচ্ছে হলো ফাংশনের ভ্যালুটাই হলো তোমার প্রবাবিলিটি, যে তুমি ফাংশনের ভ্যালু যেটা পাইছো ওইটাই হলো করেসপন্ডিং প্রবাবিলিটি। যেমন তুমি ফাংশনের ভ্যালু যে 0 বসে তুমি যেটা পাইছো এটা হলো 0 হওয়ার প্রবাবিলিটি, 1 বসে তুমি যেটা পাইছো সেটা হলো 1 হওয়ার প্রবাবিলিটি, 2 বসে তুমি যেটা পাইছো সেটা হলো 2 হওয়ার প্রবাবিলিটি। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার আমরা একটা প্রবলেম দেখি। আহ 8.6, প্রবলেম 8.6টা দেখি। 8.5টা আমরা করব, হ্যাঁ আমরা আজকে সময় পাইলে, লাস্টে যদি সময় পাই আমরা 8.5টা করব। আগে আমরা 8.6টা দেখি। আচ্ছা, এখানে সবার নাম আসছে কেন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, 8.6টা দেখো, এক্সাম্পল 8.6। 8.6 এ কি বলছে দেখো, এ ব্যাগ কন্টেন্স 10 বলস। একটা ব্যাগের মধ্যে 10টা বল আছে, ফর অফ হুইচ 4 আর ব্ল্যাক। 10টা বলের মধ্যে 4টা আছে তোমার কালো বল। তো 10টার মধ্যে 4টা কালো বল, বাকিগুলোর কথা কিন্তু বলেনি। বাকিগুলো কিন্তু তোমার অন্য যে কোনো কালার হতে পারে। এই একটা ব্যাগ কন্টেন্স 10 বলস অফ হুইচ 4 আর ব্ল্যাক। 4টা কালো বল, 6টা কিন্তু তোমার অন্য ভিন্ন যে কোনো কালার হতে পারে। ঠিক আছে? এখন আমরা 3 balls আর drawn at random without replacement। এর মধ্যে 3টা বল আমরা নিব, উইদাউট রিপ্লেসমেন্টে আমরা 3টা বল নিব আর কি। এখন বলছে obtain the probability distribution for the number of black balls drawn। অঙ্কটা তুমি এটা ভালো মতো পড়ো, যে তোমার দেখতে পাচ্ছ এখানে 10টা বল আছে ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে 10টা বল আছে, 10টা বলের মধ্যে 4টা বল কালো। এখন তুমি কি করবা, সে ব্যাগ থেকে 3টা বল তুলবা। তো তুমি যে 3টা বল তুলবা, এই 3টা বলের তোলার পর যে বলগুলো উঠবে সেগুলো কালো যে হবে, obtain the probability distribution number of black balls drawn। সেই বলগুলো কালো যে হবে তার ডিস্ট্রিবিউশনটা বের করো। আচ্ছা, খেয়াল করো, তুমি যে 3টা বল তুলতেছো, সে 3টা বল কালো হবার ডিস্ট্রিবিউশন গুলার আমরা এখানে র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স কে যদি ধরি, যে এক্স ডিনোটস দ্য নাম্বার অফ ব্ল্যাক বলস ড্রোন, যে ব্ল্যাক বল আসবে তার সংখ্যাটাকে আমরা এক্স বলি। এমনও তো হইতে পারে যে আমি 3টা বল তুললাম, একটাও কালো আসলো না, কারণ আমার কালো ছাড়া আরো 6টা বল আছে, আমার কিন্তু টোটাল বল 10টা। টোটাল বল। তো আমি যখন এখান থেকে 3টা বল তুলবো, এমনও হইতে পারে কোনো কালো বলই আসলো না। ঠিক আছে? আহ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আসলে আমার ইন্টারনেট এখানে আনস্টেবল দেখাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 10টা বল আছে, 10টা বলের মধ্যে 4টা বল হলো কালো। ঠিক আছে? আহ, আসলে হলো আমার এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে আর কি, কথা বুঝছো? একদম মুষলধারে, মানে প্রচুর মুষলধারে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এখন আমাদের তাহলে এদিকে ঝড় হইতেছে স্যার। তোমাদের এখানে ঝড় হইতেছে, ভালো। হ্যাঁ, এখন ভাব, আর কাল বৈশাখী ঝড় স্যার, ছুটি দিয়ে দেন। না না ছুটি আর কি, ক্লাস এখনো 45 মিনিট বাকি আছে। ছুটি দিলে কি আর হয় বলো? ছুটি হবে না। ঠিক আছে, দেখো, তাহলে দেখো একটা ব্যাগের মধ্যে তোমার 10টা বল আছে, 10টা বলের মধ্যে 4টা বল হলো কালো। তো 4টা বল যদি কালো হয়, বাকি আছে আরো 6টা বল কিন্তু ভিন্ন কালারের আছে কিন্তু। এখন তুমি এখান থেকে 3টা বল তুলতেছো, 3 balls আর ড্রোন র্যান্ডম। 3টা বল তুলতেছে, এখন তোমার এমনও হইতে পারে তুমি যে 3টা বল তুলতেছো, 3টা বলের মধ্যে একটাও কালো আসলো না। আমাদের কিন্তু যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে বের করতে বলছে সেটা হলো যে নাম্বার অফ ব্ল্যাক বল স্টোন, যে কালো বল আসবে সেটার নাম্বারটাকে আমরা ডিস্ট্রিবিউশন নিব। এখন 3টা বল যে আমি তুলতেছি এর মধ্যে একটাও কালো আসলো না, সেটাও হইতে পারে যে একটাও কালো আসলো না, তাহলে কালো বল আসার যে চান্সেস বা এক্স এর মানটা 0 হতে পারে, কালো একটাও আসলো না। আবার এমনও হইতে পারে 3টা বল তুলছো এর মধ্যে একটা কালো আসলো, হতেই পারে, কারণ বাকি আরো কিন্তু কালো ছাড়াও কিন্তু আরো 6টা
বল আছে ভিন্ন কালারের, তাহলে তিনটা বলের মধ্যে একটা কালো আসতে পারে, দুইটা কালো আসতে পারে, তিনটাই কালো আসতে পারে। তাহলে আমরা এক্স যে র্যান্ডম ভেরিয়েবল বললাম, যেখানে তোমার নাম্বার অফ ব্ল্যাক বলস ড্রোন, যে ব্ল্যাক বলের সংখ্যাটাকে আমরা যে এক্স বলতেছি, তাহলে আমার এখানে এক্স এর নাম্বারটা কি কি হতে পারে? এক্স এর মান আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। হ্যাঁ, যে কালো বল আসলোই না, একটা আসলো, দুইটা আসলো, তিনটা আসলো। এখন আমরা তাদের করসপন্ডিং প্রবাবিলিটি বের করব। যেমন দেখো f(0), f(0) বলতে বোঝাচ্ছে যে তোমার কোনো কালো বল আসবে না। তো কোনো কালো বল আসবে না। আচ্ছা, আমাদের বল কয়টা আছে? আমাদের বল আছে 10টা, কালো বল আছে 4টা। এখন f(0) বলতে কোনো কালো বল আসবে না, তাহলে কালো বল 4টা থেকে শূন্যটা আসবে, মানে আসবেই না। কালো বল 4টা থেকে আসবে শূন্যটা। আচ্ছা, কালো ছাড়াও কিন্তু আরো 6টা বল আছে। তো আমি তো 3টা বল তুলতেছি, তাই না? 3 বলস, আমরা 3টা বল নিতেছি। আমরা 3টা বল নিতেছি, যেখানে 4টা কালো, 6টা ভিন্ন কালার। তো আমি বলতেছি যে কালো একটাও আসবে না। তো কালো যদি একটাও না আসে, তার মানে 4টা থেকে 0 কালো আসলো, কালো একটাও আসলো না। আর ব্ল্যাক বল কালো একটাও আসলো না, তাহলে বাকি থাকে 6টা। ওই বাকি 6টা থেকে 3টা চলে আসবে। আমি তো 3টা বল তুলতেছি, 4টা কালো, 4টা কালো থেকে একটাও আসলো না। বাকি 6টা যে ভিন্ন কালার, সেই 6টা ভিন্ন কালার থেকে 3টা চলে আসলো। এটা হলো ফেভারেবল আউটকাম। আর নিচে টোটাল নাম্বার আউটকাম, টোটাল 10টা বল আছে আমাদের। সেই 10টা বল থেকে যেহেতু আমাদের 3টা বল আসবে, তো সেটার প্রবাবিলিটি হবে 10c3, এই নাম্বারটা আর কি। তো এখানে আমরা f(0) বের করে ফেললাম যে কোনো বলই কালো হবে না। এবার কালো বল একটা আসার চান্সেস কি, প্রবাবিলিটিটা বের করি। f(1) ফাংশনের ভ্যালুটাই তো প্রবাবিলিটি, আমরা জানি। তাহলে কালো বল একটা আসার প্রবাবিলিটিটা কি হবে? দেখো, কালো বল আমার আছে 4টা, 4টা কালো বল থেকে একটা কালো বল আসবে। কালো বল আছে আমার 4টা, 4টা কালো বল থেকে একটা কালো বল আসবে। তো বাকি তো আমার আরো 6টা বল আছে। তো বাকি 6টা বল থেকে আমার 2টা বল আসলো। তোমরা বুঝতে পেরেছো? কালো বল 4টা থেকে একটা আসলো, আর বাকি 6টা বল থেকে আমার 2টা বল আসলো। আর টোটাল হলো 10টা থেকে 3টা আসলো আর কি। এবার কালো বল দুইটা আসার প্রবাবিলিটি কি হবে? কালো বল দুইটা আসার প্রবাবিলিটি হবে, মানে কালো তো আমার 4টা, সেই 4টা কালো থেকে 2টা কালো আসবে। আর 4টা কালো ছাড়াও আমার আছে 6টা, ওই 6টা থেকে একটা আসবে, যেহেতু আমি 3টা বল নিতেছি। তো কালো বল দুইটা আসার চান্সেস হলো যে তোমার 4টা কালো থেকে 2টা আসবে, আর বাকি 6টা থেকে একটা আসবে। আর টোটাল বল ছিল তোমার 10টা। বলতে বোঝাচ্ছি কি, দেখো তো, কালো বল 3টা আসার জন্য কি হবে? কালো বল 3টা আসার প্রবাবিলিটি কি হবে দেখো, যে 4টা কালো বল থেকে 3টা কালো বল আসলো, আর বাকি যে 6টা অন্য কালার, 6টা অন্য কালার থেকে কিছুই আসলো না, শূন্য সংখ্যক আসলো। আর আমার এখানে টোটাল বল আছে 10টা, 10টা বল থেকে আমার আসলো 3টা বল। তোমরা কি এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আহ দেখি তো, আমি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি কাউকে। তাশফিক আহমেদ তাকি। স্যার, এটা কি হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সবগুলো বল না আসবে এটা করতেই থাকবো, মানে আহ, কাউন্টটা? না তো, আমি তো তিনবার তিনবার করবো। 3 balls আর ডোন, আচ্ছা তিনটা আচ্ছা তিনটা। আচ্ছা, উল্লেখ করা থাকবে প্রশ্নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 3টা বলের কথা বলা হয়েছে। তোমরা কি বুঝছো অঙ্কটা? কি বুঝছো মানে প্রবাবিলিটি যে বের করলাম এই স্যার জিনিসটা? এখানে কম্বিনেশনের সূত্র কেন প্রয়োগ করা হলো? কম্বিনেশন, কম্বিনেশনটা কেন ইউজ করা হলো? কম্বিনেশন মানে কি, তোমার কিছু অনেকগুলো আছে, সেখান থেকে কয়েকটা নিয়ে তুমি একটা টিম বানাবা, কয়েকটা নিয়ে তুমি একটা গ্রুপ করবা। এখানে তো সেরকমই, যে তুমি 4টা আছে, 4টা থেকে তুমি 3টা নিচ্ছ, তো 4টা একটা গ্রুপ, সেখান থেকে তুমি 3টা নিবা, বা 4টা থেকে 2টা নিবা, তো সেটা কম্বিনেশনই আসবে। আর পারমুটেশনটা কি বলো তো? পারমুটেশনে কিন্তু পজিশন ম্যাটার করে। হ্যাঁ, কম্বিনেশনে কিন্তু পজিশন ম্যাটার করে না। কম্বিনেশন মানে একটা টিম, জাস্ট তুমি 10টা বল থেকে 3টা বল নিচ্ছ, 10টা ছিল একটা জায়গার মধ্যে, তুমি এখান থেকে জাস্ট 3টাকে পিক করছো। বুঝতে পারছো? ইয়েস স্যার। কম্বিনেশন তুমি এখান থেকে পিক করলা, 10টা থেকে 3টা বল পিক করলা আর কি। আচ্ছা, এখন তুমি এখানে ফাংশনাল ভ্যালুটা তুমি লিখে দাও। তাহলে তোমার ফাংশনাল ভ্যালুটা এখানে কত হবে বলো? আহ এক্স এর মান 0-এর জন্য তুমি প্রবাবিলিটি কত পাইছো? 0-এর জন্য পাইছো 20/120। 1-এর জন্য কত পাইছো বলো তো? 1-এর জন্য পাইছো 60/120। আর 2-এর জন্য পাইছো 36/120। আর 3-এর জন্য পাচ্ছ 4/120। তোমরা কি অঙ্কটা বুঝছো?
আহ সুমাইয়া ইসলাম বাবলি, সিরিয়াল নাম্বার 3, তুমি কি আছো ক্লাসে? নাই মনে হয়। 11 অন্তরা শাম্মা, তুমি কি আছো ক্লাসে? জি স্যার। তুমি কি অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আহ সিরিয়াল নাম্বার 18 রেদওয়ানুল হাসান, রেদওয়ান হাসান, সরি, রেদওয়ান হাসান, তুমি আছো ক্লাসে? জি স্যার। অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে। এবার আমরা একটা ফাংশনের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি যে আমি একটা ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। দেখো